চলো তাহলে গরম চলে এসছে যখন আজকের ব্লগটা আমি আম পোড়া শরবত দিয়ে স্টার্ট করব। হ্যাঁ, এটা আম পোড়া শরবত করব। আর এই আমটা না কি জানি না, খুব সুন্দর একটা স্মেল। তো এটা আমি প্রেশার কুকারে না ভালো করে এটা একটা সিটি মেরে নেব, তারপরে আমি এটা করব আম পোড়া শরবত। কারণ এই গরমের দুপুরবেলায় আম পোড়া শরবত খেতে ভালো লাগে না এমন মানুষ খুব কমই পাওয়া যায়। তো দেখতে থাকো আমি কী করে করি। তো এরপরে করব সন্ধ্যাবেলার একটা টিফিন। আমি আজকে মুখ দেখাবো না, কালকের ব্লগে আমার মুখ দেখতে পাবে। আর সন্ধ্যাবেলায় যে স্ন্যাক্সটা করব সেটা হচ্ছে আমি চিকেন প্যাটিস করব। তো প্রথমবারের জন্য করব ঠিকই, কিন্তু পরে তো ভয়েস দিচ্ছি, খেতে ইয়াম্মি হয়েছিল। তো প্রথমেই আমি বলি, আমি চিকেনগুলো প্রথমে এগুলো আমি ম্যারিনেট করে রেখেছিলাম। আদা, পেঁয়াজ, রসুন, লঙ্কার গুঁড়ো, একটু সামান্য জিরের গুঁড়ো আর একটু হলুদ, এটা দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছিলাম প্রায় 4 ঘন্টার কাছাকাছি। আর এখন এটা আমি ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। আমি আলাদা কোনো মশলা দিইনি, যেটা দিয়ে আমি ম্যারিনেট করেছিলাম না, যে নুন, হলুদ, পেঁয়াজ, আদা, রসুনের পেস্ট, তো সেটা দিয়েই আমি এখানে নাড়াচাড়া করছিলাম। আর একটু এর মধ্যে দেবো আমি এখন পাতি লেবুর রস, যেটা আমি আগে দিইনি। তোমরা দিলে ভিনিগারও দিতে পারো, বাট আমার ভিনিগারের স্মেলটা না একটু কেমন জানি লাগে, তো আমি দিইনি। আর চিকেনের লেবুর রস থেকে দুটো দানা পড়ে গেছিলো, তো যথারীতি আমি সেই দানাগুলোও তুলে ফেলে দেবো। আর একটু তাড়াতাড়ি করে দেখাই, ভয়েস তোমাদের আমি দিয়ে দিচ্ছি, বাট একটু তাড়াতাড়ি করে দেখাই, নাহলে এটা দেখাতে দেখাতে সব কিছু শেষ হয়ে যাবে, মানে আমার ব্লগ শেষ হয়ে যাবে, এরকম চলতেই থাকবে। তো এটা আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি। আর এবার দেবো একদম অল্প একটুখানি তেল। এটার মধ্যে আমি কিছুটা পেঁয়াজ, যেহেতু আমি পেঁয়াজের ওটাতের মধ্যে পেঁয়াজটা একটুখানি পেঁয়াজ ঘষে দিয়েছিলাম, মানে ম্যারিনেট করতে যেটুকু লাগে সেটুকুই। আর এই যে পেঁয়াজটা, এটা আমি একটুখানি সতে করে নেবো, সতে বলতে হালকা ফ্রাই করে নেব। আর এটাকেও নামিয়ে আমি প্লেটের পাশেই রেখে দেবো। এবার আমি মিক্সিং বলে এই সমস্ত মাংসের টুকরোগুলো, যেগুলো আমি ফ্রাই করে নামিয়েছি, হালকা ফ্রাই করা ছিল, যেহেতু ম্যারিনেট করা ছিল একদম মানে সিদ্ধ হয়ে গিয়েছিল। তো যাই হোক, এটা আমি মিক্সিতে দিয়ে হাফ ক্র্যাশ করে নিয়ে আসবো, কিন্তু পেঁয়াজটা আমি দেবো না, পেঁয়াজটা আমার প্লেটেই থাকবে, কারণ এটা আমি পরে মাখানোর সময় দেবো। আর যথারীতি আমি মিক্সিং বলে এটা করে নিয়ে এসেছি। দেখো, আমি কিন্তু পুরো পেস্ট করিনি, হালকা 2-3টে ঘোরান দেওয়াতেই আমার এরকম ক্র্যাশ হয়ে গেছে, বেশ জেগে জেগে আছে, মুখে পড়বে চিকেনগুলো, ঠিক সেরকম হয়েছে। তো এটা আমি পুরোপুরি মিক্সিং বোল থেকে নামিয়ে এই যে পেঁয়াজটা আমি ভেজে রেখেছিলাম, এই পেঁয়াজের সাথে ভালো করে মাখিয়ে নেব। আর হ্যাঁ, কাঁচা পেঁয়াজও কিন্তু লাগবে, এটা জাস্ট টেস্টের জন্য আমি এটা অ্যাড করলাম, কারণ এই যে পেঁয়াজটা আমি দিয়েছি এটার একটা আলাদা টেস্ট। এবার আমি কিছুটা কাঁচা পেঁয়াজ কুচি কুচি করে নিয়ে এটার মধ্যে মিশিয়ে নেব। আর লাগবে আমার আলু তোমরা সিদ্ধ করেও মিক্স করতে পারো, বাট আমি সিদ্ধ করিনি, আমি ছোট্ট ছোট্ট কিউব করে দিয়েছি, কারণ চিকেন প্যাটিসের মধ্যে একটু আলুর টুকরোটা একটু মুখে পড়লে ভালো লাগবে। তাই আমি ছোট্ট ছোট্ট করে ঘুগনির মটর যেভাবে কাটে, মটরের আলু
ঠিক সেভাবে কিউব করে কেটে ওটাকে আমি ভালো করে লাল লাল করে ভাজা করে নিয়েছি। আর ভাজা হয়ে যাওয়ার পরে কিন্তু আমি এই চিকেনের যে মিশ্রণটা, তার মধ্যে কাঁচা পেঁয়াজও কুচি করে রেখেছি, এটা আমি ভালো করে দিয়ে নাড়বো। আর এই দেখুন নাড়াচাড়া রেডি, বেশ একদম থামের মতো করে রেডি করে রেখেছি। তো এবার প্যাটিসের জন্য আমি ডো রেডি করবো। আর ডো রেডি করার জন্য আমার 3 হাতা ময়দা আর ছোট্ট হাতা কিন্তু, আর বেসন নিয়েছি 1 হাতা, আর 1 হাতা সুজি নিয়েছি। তো এটার মধ্যে আমি একটু নুন, একটুখানি চিনি, আমি কোনো বেকিং পাউডার ইউজ করবো না কারণ আমার হাজব্যান্ডের ওটা শ্যুট করে না, যাই হোক। আর একটুখানি অয়েল, রিফাইন্ড অয়েল, সয়াবিন অয়েল যেটা, সেটা দিয়ে এটাকে ভালো করে মিক্সড করব। প্রথমে হাত দেবো না, প্রথমে একটু চামচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু অল্প অল্প করে জল মিশাতে হবে। আর হ্যাঁ, দেখতে হবে যেন ডোটা টাইট হয়, ডোটা যেন টাইট হয়, এটা আমাদের দেখতে লাগবে, ঠিক আছে? কারণ বেশি নরম হলে পরে আমাদের এটা প্র্যাকটিসটা করতেও অসুবিধা হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ভাজার সময় প্রচুর পরিমাণে তেল খাবে যদি তোমার নরম হয়। আর ডো শক্ত হলে পরে তেল অতটাও লাগে না, একদম অল্প তেলে ভাজা হয়ে যাবে। এই দেখো আমি ঝুড়ো ঝুড়ো করে মাখার পরে এবার আমি এটাকে হাত দিয়ে ভালো করে মলচে, একদম টাইট করে মলচে এটাকে আমি 1 ঘন্টার জন্য রেখে দেবো। কারণ এটা আমি করছিলাম যখন, তখন বেশি বাজে না, 5টা বাজে। আমি এটা সন্ধ্যাবেলা 6টা সাড়ে 6টা নাগাদ করব। এই দেখো পুরো একদম মানে ময়াম টয়াম দিয়ে রেডি করে আমি ওটাকে জাস্ট রেখে দেবো। আর এই যে যতটা গুলেছি তা দিয়ে আমার টোটাল 7খানা মানে প্যাটিস হবে। তো 7খানা প্যাটিস এই দেখো বেলেছি, যেটা একদম পাতলা করে বেলতে হবে, মোটা করে বেললে কিন্তু ওটা খেতে ভালো লাগবে না, কারণ এটা আবার ভাজার পর একটু ফুলবে। আর এই যে ভিতরে আমি পুরটা দিয়ে দেবো, পুরটা আমি একটু বেশি করে দেবো কারণ আমার পুর অনেক হয়ে গেছিলো আর লেচি আমার কম হয়ে গিয়েছিলো, মানে যেটা দিয়ে স্ট্রাকচার করব। তো যাই হোক, এভাবে উপরে একটুখানি হালকা আঙুলে জলের ইটা দিয়ে আমি ঠিক দুপাশ মুড়িয়ে, আর এই পাশে দুপাশটাও এভাবে মুড়িয়ে প্লেটে সব আগে রেডি করে নেব। তারপর আমি ভাজা শুরু করব। করতে কিন্তু একদমই সময় লাগেনি, একদম অল্প টাইমের মধ্যেই হয়ে গিয়েছে, ঠিক আছে? তোমাদের দরকার দেখার সুবিধার জন্য আমি আরেকটা করে দেখালাম। এই যে বড় করে লেচিটা দিয়ে মাঝখানে পুরটাকে ভালোভাবে বসিয়ে দিয়ে একটুখানি মোড়াবো যখন, সেই জায়গাটা একটুখানি জল লাগিয়ে নিয়েছিলাম আমি। এই যে জলটার আঙুলটা আমি দিয়ে দিলাম, আর এই যে উপরে আরেকটা লেয়ার দিয়ে এবার এই দুটো মুখ আমি সিল করে দেবো, কোনো জায়গা থেকে ফেটে কিছুই বেরোবে না। আর ভেতরের মশলাটা মানে আরেকটা কথা, আমি যখন ভাজবো অবশ্যই তেলটা কিন্তু আমি ঠান্ডা তেলের মধ্যে দিয়েছি, সেই জায়গার ভিডিও ক্লিপ আমার আউট হয়ে গিয়েছে। তো যথারীতি এই যে দেখছো তোমরা, আমি হাতে ফোন নিয়ে করছিলাম তো ওর জন্য অসুবিধা হয়েছে। প্যাটিসগুলো দেখো, তেলটা যখন আমার হালকা গরম ছিল আমি কিন্তু তখন প্যাটিসগুলো দিয়েছিলাম। আর এই যে ভেজে রেডিও হয়ে গেছে, আমি টমেটো সস দিয়ে প্যাটিসগুলোকে সার্ভ করেছিলাম। দেখতে কেমন হয়েছে? ইয়ামি না? খেতে হলে চলে এসো। আমার हस्बैंड तो देखे दिल गार्डन गार्डन हो गया मेरा हस्बैंड का। अब मैं अगर इसको ज़्यादा खींचूँगी तो मेरे चैनल पे स्ट्राइक आ जाएगा, क्योंकि मेरा हस्बैंड कोई ड्रेस नहीं पहन के बैठा है। क्या ठीक बोला हमने? हिंदी टूटा फूटा हिंदी। चलो अब छोड़ी दो। সব যখন দেখালাম ভাবলাম এটা কেন বাদ রাখি। এটা হচ্ছে দুপুরবেলায় আমার হাজব্যান্ড যখন মাছ এনেছিল, সেই মাছ, তেলাপিয়া মাছ। আজকে আমাদের মেনুতে তেলাপিয়া মাছ হবে, এটা পরের দিনকের ভিডিও। তো যাই হোক, তেলাপিয়া মাছটা আমি করব, কিন্তু বাজার থেকে কিছু কিছু জিনিসও এনেছে, সেগুলো তোমাদের দেখাবো। আগের দিনকে প্যাটিসগুলো কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। তো যাই হোক, এখানে একটা কুমড়োর তরকারি রয়েছে, আর কড়াইতে আমি তেলটা একটুখানি গরম করে আমি মাছগুলোকে ফ্রাই করে নেব, কারণ ওখানে 1 কিলো মাছ এনেছে, আর কি বড় বড় তেলাপিয়া মাছগুলো, আবার বলেছে টুকরো করতে পারবো না। তো যাই হোক, কড়াইটা বড় কড়াই বসিয়েছি, ঢেকে ঢেকে ভাজা করব, না হলে তো সারা ঘর তেলে তেলে হবে। চিমনি টিমনি না থাকলে ভীষণ অসুবিধা, বিশ্বাস করো। তো যাই হোক, ওই মাছগুলোকে ভাজা করে নিয়ে তারপর বেশি মাছ দেবো না, একবারে 2-3টে করে ভাজা করি, না হলে তো আবার অসুবিধা। কারণ এই যে আমি মাছগুলো ভাজা করছি বেশি বড়, অ্যাকচুয়ালি মাছগুলো বড়, কড়াইটাও বড়। এবার যদি আমি ঢাকা না দিই তো সারা জায়গায় ছিটে সারা গ্যাসের ওভেন টোভেন আমার তেলে তেল হবে, আর যেটা আমার একদম পছন্দ হয় না, বিশ্বাস করো। তো মাছ এখন এতগুলো বাকি, ওই কটা ভাজা বসিয়েছি সবে। তো চলো আমি কী কী বাজার এনেছি সেটা তোমাদের দেখিয়ে দিই। তো আমার হাজব্যান্ড পটল খুব ভালো খায়, যার জন্য এনেছে পটল, আর কি বড় বড় লম্বা লম্বা। আমাকে এসে বলেছিল যে 70 টাকা কেজি নিয়েছে পটলগুলো, কিন্তু একটু বুঝে শুনে খেও। এখন তো দাম বেশি, এখন খুব মূল্য পটলের, কিন্তু 2 দিন বাদে যখন 8 টাকা 10 টাকা কেজি হয়ে যাবে তখন আর পটলকে কেউ ভাওই দেবে না। তখন পটল, যেমন এখন বাঁধাকপি 30 টাকা কেজি কিনে খাচ্ছে, অথচ যখন 2 দিন আগে 3 টাকা পিস ছিল তখন লাঠি মেরে মেরে সব ফুটবল আকারে ফেলেছে। আর এই দেখো কুমড়োটা কিন্তু মিষ্টি হবে, কারণ আমার হাজব্যান্ডও কুমড়ো চেনে আমার মতো, আর এই কুমড়োটা একদম মিষ্টি হবে, গুড়ের মতো। তোমরা ভাবো যে মালাদে কী করে বোঝে, আমি আগেই বলেছি কুমড়োর কালার দেখলেই বোঝা যায়। আর এনেছে টমেটো,
আর এই টমেটোটা এখানে প্রায় 1.5 কিলো কাছাকাছি টমেটো আছে, তো এটা আমার সারা সপ্তাহ টমেটো। আমি রান্নার মধ্যে একটু টমেটো ছাড়া চলে না। আরেকটা এনেছে জিনিস, সেটা হচ্ছে আমার প্রিয় জিনিস, সেটা হচ্ছে দেশি ধনেপাতা। ইয়া 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 2 বান্ডিল, বড় বড় 2 বান্ডিল 5 টাকায় দিয়েছে। আমি তো ভেবেই অবাক হয়ে গেছি। আমার এখানে ক্যামেরার ফ্ল্যাশটা এত সুন্দর পড়েছে যে ধনেপাতার কালার চেঞ্জ হয়ে গেছে। তো যাই হোক, এটা আলোর জন্য, আমার ফ্ল্যাশ লাইটটা আলোটা বেশি হয়ে গিয়েছিলো, যার জন্য ওটা মনে হচ্ছে। এখন মাঝে মাঝে রিফ্লেক্ট করছে, তার জন্য হলুদ হয়ে যাচ্ছে। তাই হোক, পাতাগুলো কিন্তু মানে হলুদ নয়, ডিপ সবুজ। তো যাই হোক, টমেটো বা মাছ আমার পুড়ে যাচ্ছে উপরে। আর মাছগুলোকে ভাজা করেছি আমি। এখন আস্তে আস্তে উঠে মাছের গায়ে দেখবে যেই মাছে তেল থাকে না, তো সেই মাছ কী হয়, ওলটাকে দেখো ছিটে আসলে, দেখেছো? যেই মাছ তেল থাকে সেই মাছ ওলটাতে গেলে এবার ছিটছে ভালো। এখানে ঢাকা চাপা দিয়ে করতে হবে। এখন আর ওস্তাদিগিরি করে করলে হবে। চলো উল্টে নিয়ে তোমাদের আমি দেখাচ্ছি, কারণ এক হাতে ফোন নিয়ে পারা যাচ্ছে না। এই যে উল্টে নিয়ে আমি চলে এসেছি, মাছ উল্টে নিয়েছে, ভাজা ভাজা হয়ে গেছে। আরেকটা জিনিস এনেছি বাজার থেকে, দেখো, এই দেখো, এগুলো কি বলো তো, ডাব। 3টে ডাব এনেছি, একটা আমার একটা আমার হাজব্যান্ডের, একটা আমার ছেলের। তো ছেলেকে এখনও দিইনি, দেবো। আর এই দেখো, এই ডাবগুলো না, একটা আমার খাওয়া শেষ। আমি বাড়িতে এসে চাকু কুটি দিয়েছি, আর পিচকিরির মতো ডাবের জলটা ছিটে আমার মুখ টুক ভরে গেছে। আর এইটা আমার হাজব্যান্ড খাবে, এইটা আমার ছেলে। কারণ বড়টার মধ্যে জল ঠাসানো দেখেই বুঝলাম যে আমার ছেলে পুরোটা খেয়ে উঠতে পারবে না। তো পিতলের কলসিতে আপাতত জল নেই, এই দেখো ফাঁকা কলসি। ফাঁকা কলসিতে আওয়াজ বেশি, তাই টুংটাং আওয়াজ করে দেখালাম। তো যাই হোক, আর এই যে জলের ব্যারেলে জল টল সব এনে ভর্তি করে, 5 ব্যারেল জল আমার টেবিলের তলায় থাকে, কেউ বুঝতেই পারে না যে জলগুলো থাকে কোথায়। তো যাই হোক, আমি কলসিতে জলটা ভরবো, তার আগে চলো কলসিটাকে ঢেকে ঠুকে ব্যবস্থা করে দিই। আর এখানে রয়েছে আমার কাঁসার থালা, আমার হাজব্যান্ড এই থালাতে খায়। আর আরেকটা ছোটো সাইজের থালা রয়েছে, এটা হচ্ছে তো আমার ছেলে খায়, দুজনকে। কিন্তু আমার ওই ডাইনিং টেবিলে পরে কাঁসার থালা ইউজ করা যাচ্ছে না, যার জন্য আমার ফাইবারের কোনো কিছু কিনতে লাগবে, নাহলে টেবিল ভেঙে যাবে শিওর। একে মেরে ধরে ডাব খাওয়াতে হচ্ছে, চুমুক দে। মানুষে পায় না, আর একে খেতে দিলে দেখো অবস্থা, দেখো দেখো একটু। ডাব কখনো তিতো হয় না, তুই খেতে বলেছি। এটাও মিষ্টি, ঢকঢক করে খা, পিটানোর জন্য তিতান হয়ে গেছে। চুমুক দে, ওর করে পড়ে যাবে কিন্তু, আবার পড়বে কিন্তু। এত এই মাত্র এখানে এক গাদা ফেলে দিয়েছে, এক একটা ডাব 40 টাকা করে নেয়, ও নষ্ট করছে বসে বসে। এত বদমাইশি, শেষ হয়ে যাচ্ছে জ্বালাতনে। যা গরম পড়েছে, বারবার বলছি যে বাবা একটু ডাবের জল টল খেতে হয় না, গ্লুকন্ডি খায় না, কোনো কিছু খায়, ও কিচ্ছু খায় না। আর এর কোনো শরীর খারাপ হবে, এর বাবা এসে সব আমার দোষ দেবে। আর এ তো কথাই শোনে না, ও কিন্তু আমার কোনো কথা শুনছে না, ও এক কান্দে ঢোকাচ্ছে আর কান্দে বার করে দিচ্ছে। পাপা ওটা চুমুক দিতে বলেছি, তুই কিন্তু স্টটা চিবিয়ে ধরে বসে আছিস। দেখেছো আমি কি করে পারি বলো তো? তোমরাই বলো আমি এটা এর সাথে কি করে পারবো। আমার আর ভালো লাগে না। পড়তে বসেছে, এক লিখতে গিয়ে 10 দিন। এখানে লিখেছে, কি লিখেছে, এই কবিতাটা লিখেছে, আর এই প্রশ্নগুলো এখনো লিখে পারিনি। তাতি খা তাতি খা তাতি, দেখো এখনো মুখের মধ্যে দিয়ে বসে আছে। মানে কি বলবো বলো তুমি, মানে আমার আর ভালো। একটুখানি মেরে নিই ওকে, খেতে বসাইছি, হাতে আমার কি দেখেছো, এই যে এটা নিয়ে বসেছি আমি ওকে খাওয়াতে। তাড়াতাড়ি খা তাড়াতাড়ি খা। সারা ভিডিওতে হয়তো ঠিকমতো মুখ দেখা যায়নি, এখন এসে মুখ দেখাচ্ছি। তাও স্নান টান করে এসেছি, মাথা টাথা ঘষে উঠেছে, ঘটে বলতে গেছিলাম। মানে এত পরিমাণে গরম পড়েছে, খালি একটাই রেহাই যে আমার ঘরে গরমটা নেই, এটা জাস্ট রেহাই, এছাড়া কোনো কিছু নেই, একদমই ঠান্ডা। এই দেখো পাশে এই যে পড়ছে, ওর টেবিল আমি মেরে মেরে ভেঙে দিয়েছি, বেচারা। যাই হোক, ওর ওই একটা উশ্রী নদীর বিশ্রী ঝর্ণা, ওই পড়তে গিয়ে আমার ছেলে কাত হয়ে যাচ্ছে। আরে তুই চোখ কর, পরীক্ষা তো দেবে, পরীক্ষায় কঠিন বানান কেন দেয়, যাতে মানুষ পারে তার জন্য। আর তোকে তো বললেও তো তুই শুনছিস না, আর এক জ্বালায় পড়েছে। সামনে পরীক্ষা আসছে, মানে কত যে বড় একটা বিপদ আমার মাথার উপরে ঘনিয়ে আসছে বলে বোঝাতে পারছি না। আর এত গরমের মধ্যে আমি ওর কাছে আজকে মানে স্কুলে পাঠাইনি, কারণ ওদের স্কুলটা ভীষণ গরম, আশেপাশে গাছ নেই, আর পিছনের সাইডে গাছে পুরো টাটকা রোদ্দুর স্কুলটার উপরে।
ভীষণ গরম স্কুলে। তা ভাবলাম যে পরীক্ষা 10 তারিখ থেকে পরীক্ষা, তাহলে তুই বাড়িতেই পড়, আমার কাছে পড়। সকালবেলা একটা কবিতা মুখস্থ করে না দেখে লিখলো, এখন আর একটা গদ্য দিয়েছি, এখন জানি না কতক্ষণে কী করবে। মাথায় তো বিট্রেমি বুদ্ধি ভর্তি গো, মাথার মধ্যে এত বদমাস, বলার মতন এত বদমাস। মার ধর খাচ্ছে, তারপর সব কাজ করছে। এই যে বললো তো হয়ে গেছে, দেখো বই নিয়ে রান্না। ভাত এখন ভাত বসিয়ে দিয়েছি, এই ভাতটা রাত্রির পর্যন্ত একবারে হয়ে যাবে সেই ভাত। আমি অ্যাকচুয়ালি একদিন বাদে একদিন ভিডিও দিই, কিন্তু আজকে দুদিন, আজকে ভিডিও যাওয়ার কথা ছিল, যায়নি, শর্টস দিয়ে দেবো। আর তোমাদের সবার ভালোবাসায় আমার 7,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে। লটস অফ লাভ সমস্ত বন্ধুদের আমার। তবে এটা ঠিক, আমার শর্টসের থেকে বেশি ব্লগের থেকেই সাবস্ক্রাইবার আসে। শর্টসে আসে, কিন্তু আমার শর্টসে অতটাও সাবস্ক্রাইবার আসে না যতটা ব্লগে আসে। শর্টসে আসে দিনের মধ্যে 20-22টা যদি সাবস্ক্রাইবার হয়, তার মধ্যে ওই 10টার মধ্যে ধরো ব্লগ আর 10টার মধ্যে শর্টসে, বেশিরভাগ ব্লগের থেকেই আসে। কিন্তু সাবস্ক্রাইবারগুলো তো আসে, কিন্তু তারপরে যায় গো। দেখেছো, আমি বললাম না যে ও ঠিক 5 মিনিট বাদেই ও আবার নকিং করবে, বানান করে পর। তো দুপুরবেলায় তারপরে ভিডিও করিনি, কারণ ওকে পড়াচ্ছিলাম, অনেক দেরি হয়ে গিয়েছিলো। তো ওকে পড়ানোর পরে খাওয়া দাওয়া কমপ্লিট করেছি, আর এখন যাচ্ছি আমি ছেলেকে পড়তে দিতে। এসে আবার আমার সেই কাজ, গদে বাঁধার জীবন মালার। সত্যি কথা বলছি, গদে বাঁধা জীবন, এর বাইরে আর কী দেখাবো তোমাদের। আর এই যে আমার ঢিঙ্কুনাকুর পড়ার ব্যাগটা নিয়ে আসতে যাচ্ছে। কোথায় শোয় যায় না রোজ, এই দেখো 3টে বালিশ এখানে এসে শোয়। ওই ঘরে থাকে না, ওই ঘরে ভীষণ গরম। ও 4টে, 3খানা কোল বালিশ আর 1খানা বালিশ নিয়ে শুয়েছিল। আমি দুটো কোল বালিশ নেব, তুমি আমাকে একটা কোল বালিশ দিয়েছে, ওরও একটা বালিশ, 2টো কোল বালিশ, 3টে জিনিস নিয়ে। আর এই ছোট কোল বালিশ না, বড় কোল বালিশ। তো চলো, নাও। কেন এটা আমি নেবো? করে পড়ার দায়ভার সব আমার। এইটা তুমি নেবা, আমি ব্যাগটা আমার। তোতলা কবিতা মনে রাখতে পারে না, তোতলা সব বানানগুলো মনে রাখে। বানান করে কান হতে আন্টি সব বানান করে, করে বানান করে বানান মনে রাখে। ও সব কিছুর বানানটা মুখস্থ করে রাখে, মানে বানানটা ঠিক মতো মাইন্ড করে রাখে। যখন কোনো কিছু মনে পড়ে না, বানান করলে সব মনে পড়ে যাবে, তাই তো? তোমার মতো শয়তান মা থাকলে জীবন হবে না। আমি নাকি শয়তান মা? সব সন্তানের কাছে মায়েরা কেন শয়তান হয়? আগে ভিডিওতে তো পাকলি, তারপর লাঠি তোমার সেটা বলেছিলাম। দেখেছিস কোন সময় ও আমার ভিডিও যদি করতে থাকি, কখন কোন সময় ফাঁক তালে যে ও কি এসে ঝেপে দিয়ে যায় আমার ক্যামেরার মধ্যে। আমি এডিট করার সময় কত কিছু কাটি, দেখি আমি হয়তো ক্যামেরা অন করে রেখে দিই, ওই ঘরে গেছি, এসে দেখি আমার নামে বদনাম করছে ক্যামেরার সামনে, যখন তখন। আর সবার কাছে ওরা আসে, জোর করে খাওয়ায়, জোর করে পড়ায়, সবার কাছে বদনাম। মানে মায়েরা সন্তানদের কাছে সবসময় শয়তান হয়, কেন যে হয় আমি জানি না। বাবারা হয় না, বাবার মতো ভালো মানুষ আছে নাকি? পাপা আমার সোনা, পাপা ওর পাপারে বলে ভালো করে না, ওই যে আরো যাতে করে আমাকে অনেকে যে কিনে দেয়, কিনে দেয়। দেখে তো পড়তে বসার ইচ্ছা, ছেলে স্কুলে যাচ্ছে, কালকে চোখ মুখ কালো থাক, স্কুলে দিতে হবে না, হচ্ছে বাবা। যেই না রেজাল্ট যদি কোনো সময় খারাপ করে, ছেলেটা ঠিকমতো পড়াশোনা করানো হয়নি। সন্তানদের কাছে মায়েরা কেন শয়তান বুঝতে পেরেছে তো? এই কারণে শাসন করি তাই। এই যে মুখ্যম প্রমাণ, এই যে আমার ঘরে জল জানতো, আমার মা আমারও বলতো ছোটোবেলায়, আগে মা হওয়া তারপরে বুঝবি কেন মায়েরা খারাপ হয়। আমিও ছোটোবেলায় আমার মারে মুখ করতাম, খারাপ 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 বলতাম, যেহেতু পড়তে ধরতে বসতো। এখন আমার পড়ানোর থেকে এত চাপ, এত বকে, বলার মতো না, বহুত বদ। ওর পিছনে ধাওয়া মারতে মারতেই শেষ আমি। আর সারাদিন জল খেতে খেতে সারাটা দিন জল খাচ্ছি। যখনই আমি ব্লগ করি না, কারণ ব্লগের মধ্যে দেখবো অল টাইম আমি জল খাচ্ছি, গলা শুকায় যায়। তোমাগুলোকে বকর বকর করতে পারছে কী করো, যত খাতি হয়। এইখানটা এত হাওয়া, আর এই ঘরটাই আমার এত ঠান্ডা,
বলে বোঝানো যায় না, কারণ এই ঘরের উপরে দুটো নারকেল গাছ, এই পাশে একটা নারকেল গাছ, এই পাশে একটা নারকেল গাছ। এই ঘরটা ঠান্ডা, কিন্তু ওই ঘর রাত্রিবেলা হেভি কষ্ট হচ্ছে ঘুমাতে। এখন আবার ছেলে পড়তে দিয়ে এসছে, এখন তরকারি কাটবো, কালকে রান্নার ব্যবস্থা করব, তারপর দেখা যাক কী করি। আজকে আমার বাড়ির সামনে আবার বড় সার্চ লাইট লাগিয়ে দিয়ে গেছে, মানে আমার বাইরের লাইট না জ্বললো, সারা উঠোন আলো হয়ে রয়েছে। চলো ব্লগ আর বড় করবো না, এই পর্যন্তই থাকলো। সবার চ্যানেল মনিটাইজ হয়ে গেছে, কিন্তু মনিটাইজ হওয়ার পরে সবাই আশা হতো, কারণ সেই পরিমাণে ইনকাম পাচ্ছে না। সত্যি কথা বলতে ইনকামের পরিমাণটা অনেকটাই কমে গেছে, কারণ আগে এই ভিডিওতেই যে পরিমাণে পয়সা ঢুকতো এখন অনেকটাই কম। এখন ইউটিউব নিজে খাবে না, আমাদের দেবে সেটাই বুঝে পায় না। তো চলো, আর আমার ছেলেকে নিয়ে যে কথাগুলো আমি বলেছি ওর সামনে তো বলতে পারি না। সত্যি কথা বলতে আমি ধন্য, আমার ছেলে যেরকম, ও খাওয়া নিয়ে কোনো রকম জ্বালাতন করে না, পড়া নিয়ে কোনো রকম জ্বালাতন করে না, ঘরে কোনো জিনিস ভাঙচুর করে না, কিচ্ছু করে না। ওর সামনে আমি ওকে বকি টিকি তোমাদের সামনে যেরকম তখন যখন বললাম, কিন্তু বাস্তবে সামনের পরে বাচ্চাদের তোলাই দেওয়া তো উচিত না। কিন্তু আমি তো ওকে নিয়ে সারাদিন থাকি, আমি জানি এতটা পরিমাণে ঠান্ডা বলার মতো না, মানে ভীষণ থাকে না কিছুটা মাইন্ডে সেন্সিটিভ ধরনের, তো ও হচ্ছে সেরকম ধরনের। ওকে পারফেক্ট টাইমে যদি বলি পাপা আমার কাজ আছে তুই খেয়ে নে, ও কিন্তু খেয়ে নেয়, ও জ্বালাতন করে না, ও খেয়ে নেয়। তারপরে পাপা আজকে আমার ঘরের কাজগুলো করছি, মাথায় তেলটা দিয়ে দিচ্ছি, তুমি একটু স্নানটা করে আসো, গা হাত পা ডোলে ডোলে স্নান করেছে, তবুও পারে না পুরোপুরি, আমি গিয়ে করিয়ে দিই, মাথাটা মুছিয়ে দিই। তারপরে মাথাটা মোছানোর পরে নিজেই বলে মা আমি চুল আমি আস্তে আস্তে চুলটা আশ্রায়, নিজে নিজে ক্রিম মাখে, ক্রিমটা পুরো মাখতে পারে না, তবু চেষ্টা করে। কিন্তু স্কুলে যাওয়ার সময় আমাকে কিছুতেই হাত দিতে দেয় না, স্কুলে যাওয়ার সময় পুরো রেডিটাও নিজে হয়, আমাকে একটুখানিকও হাত দিতে দেয় না। ও নিজে স্নান করে উঠবে, মাথাটা আমি মুছিয়ে দিই, মুছিয়ে টুছিয়ে দিই, আমি ড্রেস আপ করতে পারি না, দেখি ও ড্রেস পরে পুরো নিজে পুরো জামাটা আমি ইন করে একদম মানে জুতো ফুতো সব সেট ফেট করে পরে, একটুখানিকও আমাকে হাত দিতে দেয় না। তারপরে পড়া বলো, কোনো সময় ওর ম্যাডাম যদি পড়া দেয় বা স্কুলে যে পড়াটা ওটার চাপড় নিজের থেকে মাথায় থেকে নিজেই বলে মা আমাকে না এটা আজকে করিয়ে দাও, ধরো কালকে সকালে পড়তে যাবে, রাত্রিবেলা পড়াটা হয়নি, বলছে আমার ঘুম হচ্ছে না, মা তুমি আমাকে পড়াটা করিয়ে দাও তো। আর মানে সত্যি কথা বলতে 8 লাইনের ধরো কোনো কবিতা আমি ওকে একবার বলি, দ্বিতীয়বারও নিজে বানান দেখে, তৃতীয়বারও না দেখে লিখে দেয়। তো আমার ওই জন্য ওকে কোনো পড়া মুখস্থ করানো বা পড়া বোঝানো কোনো আমার কাছে কোনো ম্যাটারই বলে মনে হয় না, কারণ আমি জানি ও 5 মিনিটের মধ্যে ধরে নেয়। এদিক দিয়ে আমি খুব লাকি, কিছু কিছু বাচ্চা আমি আমার বোনকে তো পড়িয়েছি, আমার বোনের এই পাশ দিয়ে ঢুকতো পাশ দিয়ে বাড়িয়ে যেত। আমিও বাচ্চা কাচ্চা প্রচুর পড়িয়েছি, কারণ আমি তো টিউশনি করতাম, প্রচুর টিউশনি করতাম। আমি 11-12 সোসিওলজি পড়াতাম, পল সায়েন্স পড়াতাম, আর তার থেকে নিচে যে ক্লাসগুলো ছিল সেই ক্লাসের সায়েন্সগুলো পড়াতাম, আর তারপরে মাধ্যমিক দেওয়ার আগে সমস্ত 5-এর 4-এর এই সমস্ত বাচ্চা পড়াতাম। এত স্টুডেন্ট পড়িয়েছি, আমার ছেলের মতো স্টুডেন্ট আমি পাইনি, এটা আমি গর্ব করে বলতে পারি সত্যি সত্যি। কারণ ওর একটা কিছু ভুল হলে সেই জিনিসটাকে 25 বার দরকার লিখবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে বানানটা, ও যেটা বললাম ও মুখস্থ করে না কোনো কিছু, ও যদি পড়ে সেটা বানান দেখে পড়ে, পরবর্তীকালে পড়াটা না মনে করলে চোখ বন্ধ করে বানানটা করে, নিজের থেকেই নামটা মনে পড়ে যায়। তো এইগুলো করে, এইগুলো ছোটোবেলা আমাদের মধ্যে ছিল না। আর সবচেয়ে বড় কথা আমাদের পিছনে দাঁড়ানোর মতো আমাদের বাবা মাও ওরকম স্ট্রিক্ট ছিল না, কারণ আমার বাবা মা অতটা শিক্ষিত নয়, প্রচুর পরিমাণে যে শিক্ষিত তা নয়, নর্মাল মাধ্যমিকের গণ্ডির ভিতরে, কারণ আগেকার দিনের ব্যাপার তো। তো সেক্ষেত্রে আমার কোনো মাস্টার ছিল না, যখন আমি নিজে নিজে করতাম সব কিছু, এদিক থেকে ওদিক থেকে নোটস কালেক্ট করে। স্কুলের স্যারেরা আমাকে প্রচুর হেল্প করতো, এমন স্কুলের স্যার আছে যে আমাকে বাড়িতে এসে অঙ্ক করে দিয়ে যেত, আমি আজকে বেঁচে নেই, কিন্তু এগুলো মনে করলেও ভালো লাগে যে আমার স্কুলের স্যাররা আমার বাড়িতে এসে করিয়ে দিয়ে যেত, যেহেতু স্যাররা জানতো যে আমার মাস্টার নেই, আমার বাড়িতে এসে আমাকে অঙ্ক করে দিয়ে যেত, প্রচুর হেল্প পেয়েছি স্যার দিদিদের থেকে। আর সবচেয়ে বড় কথা এখনও কেউ ভোলেনি, যেখানেই দেখুক আমার এই নাকের দাগের জন্য সবাই চিনে যায়, প্রত্যেকটা স্যার দিদিমণি জানি, প্রত্যেকটা। রাস্তায় ছেলেকে নিয়ে যখন যাই, মালা কেমন আছিস, আমি স্যার ভালো আছি, প্রণাম করলে পরে পাশে ছেলেকে দেখে বলে এটা তোর ছেলে, আমি হ্যাঁ, বাহ বড় হয়ে গেছে, আমি হ্যাঁ, শুনতেও ভালো লাগে। তো সন্তানের কাছে মায়েরা সন্তান শয়তান হয় ফিউ মোমেন্টসের জন্য, তাৎক্ষণিক সময়ের জন্য, পরবর্তীকালে যখন ওরা বুঝতে শিখবে তখন আর এটা ভাববে না, তখন ভাববে যে মা বাবা যেটা করেছে ভালোর জন্যই করেছে, আমার ছেলে তো বদমাস। চলো অনেক গল্প করেছি, টাটা, সবাই ভালো থেকে সুস্থ থাকো, সবাই সবার সাথে থাকো। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও। আর ওয়াচ টাইমের প্রয়োজন থাকলে অবশ্যই আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দেওয়া আছে, ওখানে যোগাযোগ করো, আমি হেল্প করবো। টাটা। ক্যামেরা টেনে নিয়ে আসতে হচ্ছে, ও মাই গড।